থানায় জেনারেল ডায়েরি বা জিডি করতে নানা হয়রানি সহ পুলিশের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ। খরচ তো লাগবেই, 200 টাকা লাগবে। আমি জিডি করছিলাম, মানে পুলিশে একদিন জিজ্ঞাসা করে নাই যে আমার কি হয়েছিল। আমার 500 টাকা লাগছে জিডি করতে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছে গেলে বলতেছে দেখতেছি, এই পর্যন্তই থাকে। আবারও অনলাইনে চালুর পরামর্শ অপরাধী বিজ্ঞানীদের। প্রযুক্তিগত সমস্যার অজুহাত পুলিশের। একদম দেয়ালে পিঠ থেকে না গেলে থানায় যেতে চায় না। সুতরাং আমি যদি আমার বাসায় বসে আমার ইন্টারনেটে এটা করতে পারি, তাহলে পরে হয়রানি কমলো। অনলাইন যেটি আমরাও চাই, কিন্তু কিছু কিছু কৌশলগত সমস্যা আছে, টেকনিক্যাল, সেগুলো আমরা দূর করার জন্য চেষ্টা করছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীর গতি ও জটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে বন্দরমুখী 50,000 কন্টেনার। চরম ক্ষতির মুখে আমদানিকারকরা। পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে এ মাসেই। খুলে দেয়া হলে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা, ঘটবে অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব। বরগুনার বাউনায় স্কুল মাঠে সপ্তাহে 2 দিন বসে গরু ছাগলের হাট। শিক্ষক শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও সাফাই গাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং মিরপুরের শেষ ম্যাচে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ ও 100তম ওয়ানডে জয়ে প্রতিজ্ঞাবদ্ধ টাইগার অধিনায়ক। জেনারেল ডায়েরি বা জিডি, কারো হুমকি বা জরুরি কিছু হারিয়ে যাওয়া সহ নানা কারণে পুলিশি সহায়তার আশায় এই আইনি প্রক্রিয়ায় যেতে হয়। কিন্তু জিডি করতে থানায় গেলে বেআইনিভাবে অর্থ দাবির পাশাপাশি মানুষকে হেনস্থারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ কারণে অপরাধ বিজ্ঞানী ও সাধারণ মানুষের চাওয়া জিডির পদ্ধতিটি অনলাইনে করা সম্ভব হলে এই দুর্ভোগ এড়ানো যাবে। পুলিশ বলছে কিছু সমস্যার কারণে অনলাইন জিডি প্রক্রিয়াটি আপাতত চালু করা যাচ্ছে না। আব্দুল হালিমের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর শরীফ জিডি করতে মোহাম্মদপুর থানায় এসেছেন। যেহেতু তার আগে অনেকেই জিডি করতে চান, তাই শরীফকে অপেক্ষা করতে হচ্ছে অনেকটা সময়। একের পর এক জিডি লিখছেন যে পুলিশ কর্মকর্তা, তিনি নিজেও যেমন হাঁপিয়ে উঠছেন, তেমনি অপেক্ষায় ক্লান্ত শরীফ। এটা আসলে একটু লেন্দি প্রসেস, কারণ অনেক কিছু লিখতে হয়, ডিটেলসগুলো ঠিকমতো শুনতে হয়, আর যিনি সার্ভিস ডেলিভারি অফিসার থাকেন ওনাকেও আসলে অনেক কিছু নিয়ে ডিল করতে হয়। এ তো গেল এক ধরনের সমস্যা, অন্য চিত্রও আছে। জিডি করতে রাজধানীর রূপনগর থানায় গিয়েছিলাম আমরা। সেখানে সরাসরি টাকা চেয়ে বসলেন পুলিশ কর্মকর্তা। খরচ তো লাগবেই, 200 টাকা লাগবে। 200 টাকা তার নাম অনেক দাম। এসব কারণে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষরা বলছেন, ভুক্তভোগীরা জিডি করতে এসে যাতে উল্টো আরো ভোগান্তিতে না পড়েন, সে কারণে অনলাইনে জিডি পদ্ধতি চালু করা উচিত। অধিকাংশ মানুষ কিন্তু একদম দেয়ালে পিঠ থেকে না গেলে থানায় যেতে চায় না। সুতরাং আমি যদি আমার বাসায় বসে আমার ইন্টারনেটে এটা করতে পারি, হ্যাঁ, সেটা যদি করতে পারে খুবই ভালো, তাহলে পরে হয়রানি কমলো। মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে করে ফেলতে পারতেছি, টাইমটা অনেক কমে যাচ্ছে। পুলিশ বলছে অনলাইনে জিডি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কিছু প্রযুক্তিক জটিলতা ও অনলাইনে জিডির সুযোগকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে, সে কারণে এটি আপাতত স্থগিত রয়েছে। অনলাইন যেটি আমরাও চাই, কিন্তু কিছু কিছু কৌশলগত সমস্যা আছে, টেকনিক্যাল, সেগুলো আমরা দূর করার জন্য চেষ্টা করছি। সেটাকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা অবশ্যই সেই বিষয়টা আবার পরবর্তীতে বিবেচনা করব। জিডি করতে কোনো পুলিশ অর্থ দাবি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। অবশ্যই অনুসন্ধান করব, অনুসন্ধান শেষে যদি কারো কোনো গাফিলতি অথবা অপেশাদার আচরণ আমরা লক্ষ্য করি, তা সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। সম্প্রতি হয়রানি বন্ধে পুলিশের পক্ষ থেকে থানাগুলোতে জিডি বুক দেওয়া হয়েছে। এতে ফটোকপির ঝামেলা পোহাতে হচ্ছে না ভুক্তভোগীদের।
আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে থানাগুলোতেও টাকা না দিলে কোনো সাধারণ ডায়েরি বা মামলা রেকর্ড করা হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে বাধ্য হয়ে তারা আইনজীবীর মাধ্যমে আদালতের দ্বারস্থ হন। পুলিশের এমন আচরণে মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। অবশ্য পুলিশ বলছে সাধারণ ডায়েরি নিতে কোনো অনীহা করা হয় না। ব্যুরো প্রতিবেদক ও জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অনেক জায়গার মতো সিলেটেও থানায় জিডি করা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। সমস্যা বা অপরাধের শিকার হয়ে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করলে আদতে কোনো কাজই হয় না বলে অভিযোগ তাদের। অনেকদিন পেরিয়ে গেল ভুক্তভোগীরা পান না কোনো প্রতিকার। আমার মোটরসাইকেলটা হারিয়েছিল প্রায় 9 বছর আগে। আমি জিডি করছিলাম, আমার পুলিশে একদিন জিজ্ঞেসও করে নাই যে আমার কি হয়েছিল কি না। যদি প্রতিটা জিডি এন্ট্রির পিছনে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত গুরুত্ব দেওয়া হতো, তাহলে অনেক অপরাধী শুরুতেই কিন্তু এটা দমন হয়ে যেত। টাকা না দিলে কোনো জিডি হয় না মাদারীপুরের থানাগুলোতে। জিডি লেখক, ডিউটি অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পদে পদে টাকা দিতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। শুধু জিডি গ্রহণে গড়িমসি নয়, পুলিশি তদন্তের জন্য টাকা দিতে হয় বলে অভিযোগ তাদের। জিডি করতে গেছি তখন আমার 500 টাকা লাগছে জিডি করতে, তাও 2 ঘন্টা বসেছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছে গেলে বলতেছে দেখতেছি। আসামিকে পক্ষ থেকে টাকা পয়সা খাইয়া মনে করেন থানা কোর্ট সব বুক করে লাগছে, আমরা কোনো বিচার পাইতেছি না। পুলিশের এমন আচরণে মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ভুক্তভোগীরা হয়তো আদালতের দ্বারস্থ হয়, অনেকে আবার বিচার না পেয়ে ফিরে যায় আর কি। তো এটা আমাদের মতে মনে হয় এটা সম্পূর্ণরূপেই মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত। কোনো অভিযোগ আসলে থানা পুলিশ ওই অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা থাকে। পুলিশ মামলা গ্রহণের ক্ষেত্রে অনীহা করে, এই বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য না এবং সঠিক না আমি বলবো। চলতি বছর মাদারীপুরের 5টি থানায় 13,800টি সাধারণ ডায়েরির মধ্যে তদন্ত হয়েছে মাত্র 2,000টির। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। টানা সরকারি বন্ধের পাশাপাশি বন্দর ভিত্তিক শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে চট্টগ্রাম বন্দরমুখী অন্তত 50,000 কন্টেনার। এর মধ্যে মালয়েশিয়ার পেনাং, কেলাং, শ্রীলঙ্কার কলম্বো এবং সিঙ্গাপুর বন্দরে রয়েছে সবচেয়ে বেশি কন্টেনার। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য নামানোর ক্ষেত্রে ধীর গতি এবং কন্টেনার জট সৃষ্টি হওয়ায় এসব কন্টেনার আটকা পড়েছে বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। এই অবস্থায় আমদানিকারক প্রতিষ্ঠানকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 4 মাসের বেশি সময় ধরে কিছুটা অস্থিরতা পার করছে 1 বছরে 20 লাখ কন্টেনার হ্যান্ডেলিং এর রেকর্ড অর্জনকারী চট্টগ্রাম বন্দর। এর মধ্যে 2 ঈদে যেমন অন্তত 16 দিন সরকারে বন্ধ ছিল, তার সাথে যুক্ত হয় বিভিন্ন সময়ে বন্দর ভিত্তিক শ্রমিক সংগঠনগুলোর টানা ধর্মঘট। সর্বশেষ কন্টেনার পরিবহনে ব্যবহৃত যানবাহন প্রাইম মুভার মালিক চালক ঐক্য পরিষদের 4 দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি যে ভয়াবহ রূপ নেয় তার রেশ গিয়ে পড়ে পার্শ্ববর্তী অন্যান্য বন্দরগুলোতেও। মালয়েশিয়ায় যে পোর্ট কেলাং আছে সেখানে প্রায় 21,000 কন্টেনার পড়ে আছে চট্টগ্রামমুখী। সিঙ্গাপুরে আছে প্রায় 32,000 কন্টেনার মতো আমরা শুনেছি। এবং এই সব কন্টেনারে যতক্ষণ জাহাজ আসবে না ততক্ষণ কিন্তু এগুলো ওখানে পড়ে থাকবে এবং ড্যামারেজ দিতে থাকবে। প্রয়োজনীয় জাহাজের অভাবে এসব কন্টেনার বন্দরগুলোতে আটকা পড়ায় আমদানিকারকদের কয়েক গুণ জরিমানা গুনতে হবে বলে জানান এই শিপিং এজেন্ট। যে কন্টেনারগুলো আটকে আছে সেই কন্টেনারগুলোর ডিটেনশন ড্যামারেজ দিতে হবে, পোর্টে ড্যামারেজ গুনতে হবে এবং কতদিন সেটা গুনতে হবে সেটাই সলিউশন না হওয়া পর্যন্ত। তারপরে এই জট আমার মনে হয় আগামী 15 দিনেও কভার করা যায় কিনা সন্দেহ। আটকে পড়া কন্টেনারগুলোর মধ্যে বেশিরভাগই গার্মেন্ট শিল্পের কাঁচামালবাহী হয় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। একদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হব, অন্যদিকে বায়ারের যে ফিক্স করার ডেট আমাকে দেওয়া হয়েছে ওইটা যখন আমি মেনটেন করতে পারবো না, স্বাভাবিকভাবে আমি পিছিয়ে যাচ্ছি। তো শিল্পর কাঁচামালগুলি যখন পৌঁছবে এখানে এবং বন্দরের জাহাজ জটের ফলে এটা ফ্যাক্টরিতে পৌঁছতে বা ভোক্তাদের কাছে পৌঁছতে সময় লাগবে। মোর দ্যান 1,000 করোড় টাকার এটা আমাদের অর্থনৈতিকভাবে আমরা হারিয়ে ফেলেছি। টানা 4 দিনের ধর্মঘট শেষে শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার ডেলিভারি প্রক্রিয়া। আগে থেকে কাগজপত্র প্রস্তুত থাকায় অন্তত 3,000 কন্টেনার ডেলিভারি দেওয়া হয়েছে বন্ধের দিনেও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু এলাকায় পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে রিপোর্ট। পদ্মা সেতু পাল্টে দেবে প্রকল্প এলাকার চেহারা।
অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পাশাপাশি এলাকার পর্যটন খাতে যা যোগ করবে নতুন মাত্রা। বিশেষ করে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে প্রকল্প এলাকায় নির্মিত সার্ভিস এরিয়াগুলোর কাজ শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে তার সুফল পাবেন দেশের পর্যটন প্রেমীরা। সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের মধ্যেই সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। এ যেন এক নতুন শহর, অজস্র স্বপ্ন বুকে নিয়ে যা জেগে উঠছে উত্তাল পদ্মা নদীর পাড়ে। পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন, তার কাজের সুবিধার জন্য মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুরে গড়ে তোলা হয়েছে 3টি সার্ভিস এরিয়া। এর মধ্যে 1 ও 2 নম্বর সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন প্রকল্প ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়া থাকার ব্যবস্থা হয়েছে সেনা কর্মকর্তাদের। আপাতত এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলী, বিশেষজ্ঞদের আবাসন এবং গবেষণার কাজে ব্যবহার করা হলেও এগুলোকে ঘিরেই পদ্মা দুপারে গড়ে উঠছে পর্যটন সম্ভাবনা। বিশেষ করে 2 নম্বর সার্ভিস এরিয়াটিকে পুরোপুরি গড়ে তোলা হচ্ছে পর্যটন বান্ধব করে। পুরো কাজ শেষ হয়ে গেছে। আমরা সার্ভিস এরিয়া 2 এবং মাওয়াটা আমরা অক্টোবরে আমরা হ্যান্ডওভার করব। ভবিষ্যতে বিশেষ করে এই সার্ভিস এরিয়া 1কে এটা একটা বিবিএ সম্পত্তি হিসেবে থাকবে। আর আমাদের যে সার্ভিস এরিয়া 2 যেটা রয়েছে, সেই সার্ভিস এরিয়া 2টা হবে বেসিক্যালি আমাদের টোটালি একটা টুরিস্ট স্পট। এটা আমাদের তো বিবিএর কিছু কাজে লাগবে, এখানে মেইনটেন্যান্সের জন্য বহু লোক থাকতে হবে, সেখানে তাদের কাজে লাগবে। 3টি সার্ভিস এরিয়া নির্মাণে সার্বিক তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেতুর কাজ শেষ হলে 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত 2 নম্বর সার্ভিস এরিয়ায় পর্যটকদের জন্য থাকবে আবাসনের পাশাপাশি আধুনিক সব সুবিধাই। Other allied facilities like medical center, swimming pool, tennis ground, then basketball ground, all these substations, then high water tank, এগুলো সমস্ত কিছু ফ্যাসিলিটিস মিলিয়ে আপনার সার্ভিস এরিয়া 2। চলতি মাসের মধ্যেই নির্মাণ কাজ শতভাগ শেষ করে সার্ভিস এরিয়াগুলো সেতু বিভাগের হাতে হস্তান্তর করবে সেনাবাহিনী। পদ্মা সেতুর যে কর্মযোগ্য তার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এই সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। এই এলাকাগুলোকে গড়ে তোলা হচ্ছে একেবারেই পর্যটন এলাকার আদলে। সেতুর কাজ শেষ হওয়ার পরে সার্ভিস এরিয়াগুলো খুলে দেওয়া হবে সাধারণ মানুষদের জন্য, যার ফলে পদ্মার দুপারের মানুষ খুঁজে পাবেন বিনোদনের নতুন জায়গা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাদারীপুর। দুপুরের সময়ে আরো থাকছে দুর্গাপূজাকে ঘিরে নোয়াখালীতে চলছে উৎসবের আমেজ। চৌমোহনী মন্দিরে তৈরি 71 ফুট উঁচু প্রতিমা দেখতে মানুষের ভিড়। চীনা প্রেসিডেন্টের সফরে বাংলাদেশের রাজনীতিতে মাইল ফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে রাজধানীর তোপখানা বিএমএ ভবন মিলনায়তনে আয়োজিত চীন বিপ্লবের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। চায়নার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক 1000 বছর ধরেই আছে, সেটাকে আরো আপনার শক্তিশালী করা। শি জিনপিং বাংলাদেশে আসবেন, অনেক ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা হবে। আমরা কাজ করে যাচ্ছি এই ভিজিটটাকে আপনার আরো সুন্দর করে তোলার জন্য, এবং এটা এই অঞ্চলের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যেদিন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের মাটিতে পা রাখবেন। সরকার নিজেদের স্বার্থ রক্ষা এবং ক্ষমতায় টিকে থাকতে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে সাথে নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করা হবে বলেও জানান তিনি। দুপুরে খুলনার হোটেল টাইগার হলে ন্যাশনাল টিচার্স অ্যাসোসিয়েশনের এক সেমিনারে মির্জা ফখরুল একথা বলেন। রাজনীতি তো একমাত্র যার মধ্য দিয়ে আপনার এই সুন্দরবনকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতির কারণেই আজকে পশুর নদীকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতির কারণেই আজকে এই বায়ু দূষণ করবে, পরিবেশ দূষণ করবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করবে, এইরকম একটি প্রকল্পকে আপনার সামনে নিয়ে এসে জোর করে সেটাকে চাপিয়ে দিতে চাইছেন জনগণের উপরে। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুন্দরবনকে ধ্বংস করবার এই পরিকল্পনা করা হচ্ছে, সেগুলোকে আমাদেরকে রুখে দিতে হবে। এবং সেই রুখে দিতে হলে এই অঞ্চলের মানুষকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জয় দিয়েই টানা ৬ষ্ঠ হোম সিরিজ ও ১০০তম জয় তুলে নিতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।
অন্যদিকে আগের 2 ম্যাচের ভুল শুধরে আরও ভালো খেলার প্রত্যয় আফগানদের। প্রথম ম্যাচের কষ্টার্জিত জয় আর দ্বিতীয় ম্যাচে দুঃস্বপ্নের হার যেন পুরো দলের শরীরী ভাষাই বদলে দিয়েছে। তৃতীয় ম্যাচের আগে তাই নিশ্চুপ শীতল অনুশীলন, গুরুগম্ভীর অনুশীলনে সৌম্যতার হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে ফিরছিলেন ব্যাটে। ফাতুরু সিংহে অনেকটা সময় দিলেন এই স্টাইলিশ ব্যাটসম্যানকে। প্রথম 2 ম্যাচের অভিজ্ঞতায় আফগান স্পিনারদের সামলাতে নেটে নিয়ে আসা হয় জুবায়ের হোসেন লিখন সহ 3 জন লেগ স্পিনার। অধিনায়ক মাশরাফি আরও একবার প্রাপ্য স্বীকৃতিটুকু দিতে চাইলেন আফগানদের। যোগ্য দল হিসেবেই 2টা ম্যাচই খেলেছে এবং একটা ম্যাচ তারা জিতেছে, আমরা একটা ম্যাচ খুব ক্লোজ ছিলাম। সো আমি মনে করি ক্রেডিট তাদের যে তারা ভালো খেলেছে। তৃতীয় ওয়ানডের জন্য একজন বাড়তি স্পিনার মোশাররফ রুবেলকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, এটা অনুমেয়ই। সাথে নামতে পারেন শফিউলও, তবে মাশরাফি দল নিয়ে সন্তুষ্ট। আমরা লাস্ট 1-1.5 বছর যেটা করেছি, যেভাবে পজিটিভ ক্রিকেট খেলেছি ওইটাই খেলার চেষ্টা করছি। যদি আফগানিস্তান আমাদের থেকে বেটার খেলে তাহলে অবশ্যই ওইটাও তাদের দিন হতে পারে, কিন্তু আমি মনে করি কনফিডেন্টলি নেমে কনফিডেন্টলি খেলাটাই বেটার। আফগানরা বাংলাদেশের বিপক্ষে খেলেছে 4টি ওয়ানডে, এর মধ্যে 2টি জয় ও 2 হার নিয়ে সমতায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। হারানোর কিছু নেই, আর যা কিছু পাবার সুযোগ আছে সেটুকু কুড়িয়ে নিতে চান হাসমতুল্লাহ শহীদি। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে অপ্রতিরোধ্য, তবুও আমরা যে লড়াই করছি এটাই আমাদের পাওয়া। আগের 2 ম্যাচে আমরা ভালো খেলেছি, তবুও কিছু খুঁত ছিল। অবশ্যই সিরিজ জয়ের সুযোগ আছে এবং আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করব। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা আফগান। গেল 10 মাসে কোনো আন্তর্জাতিক ওয়ানডে না খেলার ছাপ স্পষ্ট ছিল গেল 2 ওয়ানডের পারফরমেন্সে। সামনে রয়েছে 2টি মাইলফলক, একটি 100তম ওয়ানডে জয়ের, অন্যটি টানা 6 সিরিজ জয় নিশ্চিত করা। কিন্তু মুদ্রার উল্টো পিঠে চোখ রাঙাচ্ছে র্যাঙ্কিংয়ের নিম্নমুখী রেটিং পয়েন্ট এবং আফগান জুজু। অলিখিত এই ফাইনালে কি হবে সেটাই দেখার প্রতীক্ষায় গোটা দেশের ক্রিকেট প্রেমীরা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ামতুল্লাহ বাবু। শেষ ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনার খবর জানাতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। দর্শক, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কিন্তু টসে জিতে ইতিমধ্যে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তা বলা যায় যে প্রথম 2 ম্যাচের মতন বাংলাদেশ কিন্তু এবারও শুরুতে ব্যাটিং করছে, সুতরাং এখানেও বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু পরীক্ষা আবারও দিতে হচ্ছে ম্যাচের শুরুতেই। আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে মূল একাদশে কিন্তু এখন এই মুহূর্তে মোশাররফ হোসেন রুবেল এবং শফিউল ইসলাম ইন করেছেন এবং বাদ পড়েছেন রুবেল হোসেন এবং তার সাথে বাদ পড়েছেন তাইজুল ইসলাম। সুতরাং বলা চলে যে বাংলাদেশ কিন্তু যেমন একজন স্পিনারও নিয়েছেন, এর পাশাপাশি কিন্তু একজন পেসারও নিয়েছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের বোলিং বিভাগে এখন আসলে ওয়েদারের উপরে নির্ভর করে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ ক্ষেত্রে বোলিং এর দিক থেকে পেস বোলার যেমন একজন কমানোর কথা ছিল, সেখানে যেহেতু শফিউল ইসলামকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলা যায় কিন্তু পেস এবং স্পিন দুই দিকেই তারা আসলে চিন্তা ভাবনা করেছেন। তবে এই আরেকটু বলে রাখি যে দিনের শুরুতে যেমন এখানে উজ্জ্বল রোদ ছিল, এখন কিন্তু কিছুটা মেঘলা হয়ে এসেছে। সুতরাং এখানে ওয়েদার আসলে বা আবহাওয়াটা আসলে কিরকম পরিবর্তন হয় সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তো এখানে আমি একটু এখানে যারা উপস্থিত আছেন, আজকে কিন্তু শুরুর দিকে তেমন দর্শক আসেনি, কিন্তু এই মুহূর্তে প্রচুর দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছেন এবং দর্শকরা প্রবেশ করছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তাদের আসলে আজকের ম্যাচের প্রত্যাশাটা কি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আজকের ম্যাচে এখন পর্যন্ত যেহেতু শফিউল ইসলাম ইন করেছেন এবং মোশাররফ রুবেল ইন করেছেন, বাদ পড়েছেন রুবেল হোসেন এবং তাইজুল ইসলাম, আপনার কি মনে হয় আজকে যে বোলিং এ এই পরিবর্তনটা হলে এটা কতটা উপকারী হবে বাংলাদেশের জন্য? আজকে রুবেলকে পরিবর্তন করে এবং নতুন যেই বোলারকে নেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমাদের ব্যাটসম্যান এবং বোলারদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচটি, এবং এই ম্যাচটি ইনশাল্লাহ আমাদের জয়ের সাফল্য কামনা করি। ইনশাল্লাহ অবশ্যই জিতবে এবং 100 ওয়ানডের মাইলফলক ইনশাল্লাহ আজকে পূর্ণ হবে। 100 সেঞ্চুরি পূর্ণ হয়ে আজকে বাংলাদেশ দেখিয়ে দেবে যে সারা বিশ্বকে যে বাংলাদেশ অবশ্যই ভালো খেলোয়াড় এবং বিশ্বের মধ্যে প্রমাণ করে দেবে এবং ইন্ডিয়াকে দেখিয়ে দিবে যে বাংলাদেশ আসলে অনেক ভালো খেলোয়াড়।
যে আপনারা যেমনটি দেখছিলেন যে সবার কিন্তু প্রত্যাশা যে আজকে কিন্তু তারা বাংলাদেশের প্রত্যাশা করছেন যে বাংলাদেশ শততম জয়টি আজকেই তুলে নিবে আফগানিস্তানের বিপক্ষে এই তৃতীয় এবং শেষ ওয়ানডের মধ্য দিয়ে এই সিরিজের। এখন আমরা আরেকটু জানতে চাইবো যে আসলে যেহেতু টসে জিতে ব্যাটিং নিয়েছে, তো সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে গত 2 ম্যাচের মতন কি খারাপ করতে পারে নাকি এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে? I think they will be turned back, and I think that this is the best decision to take bat first. So in the previous match, unfortunately, we can't win, but I am sure that in this match we will be winner. And best of luck for Bangladesh team. This is the proof that I'm here, and everybody wish for them. Inshallah, we will be winner. ওকে, তো আপনারা দেখছিলেন যে সবারই প্রত্যাশা কিন্তু যে আজকের ম্যাচে বাংলাদেশ জয় পাবে এবং জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষে শুরুর আগে তারা কিন্তু বেশ আত্মবিশ্বাসের সাথে সিরিজটিতে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আসাদ। নিয়ামতুল্লাহ বাবু জানাচ্ছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানের শেষ ম্যাচের পূর্ববর্তী বিষয় সম্পর্কে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বরগুনার বামনায় স্কুল মাঠে সপ্তাহে 2 দিন বসছে গরু ছাগলের হাট। বাদ পড়ছে না শহীদ স্মৃতিস্তম্ভটিও। পশুর হাটের কারণে বিদ্যালয়ের বারান্দায় বসছে পান, সিগারেট ও ঝালমুড়ির দোকান। শুধু এখানেই শেষ নয়, শ্রেণীকক্ষে যখন শিক্ষকরা পাঠদানে ব্যস্ত, তখন জানালার পাশে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছে বখাটেরা। এমন অবস্থার পরও উপজেলা প্রশাসন বলছে শিক্ষার থেকে গরুর বাজারের গুরুত্ব কম নয়। তবে জেলা প্রশাসন বলছে তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যে গেট দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করছে, সেই গেট দিয়েই বিদ্যালয় মাঠে ঢুকছে গরু ও ছাগল, ঢুকছে দালাল, ক্রেতা, বিক্রেতা সহ নানা ধরনের মানুষ। বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ গরু ও ছাগলে। বিদ্যালয় মাঠের শহীদ স্মৃতিস্তম্ভের উপরেও চলছে পশু বেচাকেনা। গরুর হাটকে কেন্দ্র করে ঝালমুড়ি, চা ও পান বিক্রেতারা বসছে বিদ্যালয় ভবনের বারান্দায়। বাজারের হইচই এ কারণে ক্লাসরুমের শিক্ষকদের কথা শুনছে না শিক্ষার্থীরা, আর বারান্দা ও জানালার পাশে বখাটেদের আড্ডা থাকায় ক্লাসরুমে ইফটিজিংয়ের শিকার হচ্ছে ছাত্রীরা। ক্লাসের পাশে থাকে বখাটে ছেলেরা, তারা এসে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। গরু ও আমরা একই সাথে বিদ্যালয়ে ঢুকি, অ্যাসেম্বলি আমরা করতে পারছি না শুধু এই গরুর হাট বসানোর ফলে। মাঠে যদি গরুর মলমূত্র থাকে তাহলে আমাদের খেলাধুলা করা অসম্ভব হয়ে পড়ছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, ম্যানেজিং কমিটির মাধ্যমে বিদ্যালয় মাঠে গরুর হাট বন্ধে কাজ শুরু করলেও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার তিনি ইজারাদারদের পক্ষ নিয়ে তিনি এক ধরনের শক্তি প্রয়োগ করে আসলে সে এখানে গরুর বাজারটা বসাচ্ছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনে করেন সমাজের জন্য গরুর হাটের প্রয়োজন কম গুরুত্বপূর্ণ নয়। সরকার হাট থেকে 5 লাখ 10 লাখ আয় করে, এটা সরকারের মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এই অঞ্চলের মানুষের গরু বিক্রি করার জায়গা সৃষ্টি করা, আর একটা হচ্ছে গরু কেনার জায়গা সৃষ্টি করা। অবশ্য জেলা প্রশাসক জানালেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অনুসারের সাথে কথা বলেছি এবং এটি আইনানুগভাবে এটি সমাধান করার জন্য বলেছি। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই আমাদের সর্বাগ্রে আমরা গুরুত্ব দেব। গরুর বাজার যে মাঠটিতে বসছে তার দক্ষিণে ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ, পশ্চিমে কর্মজীবী নারী ও ছাত্রী হোস্টেল, উত্তরে হালদা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব পাশে চির উন্নত শির নামে শহীদ স্মৃতিস্তম্ভ। সময় সংবাদ, বরগুনা। দুপুরের সময় আরো থাকছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গোলাগুলি অব্যাহত। আটক সেনাকে ফিরিয়ে আনার প্রত্যয় রাজনাথ সিং এর। সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘের। আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী কমিটিতে সদস্যদের সংখ্যা 81 থেকে 83 হবে বলে জানিয়েছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের দপ্তর উপকমিটির বৈঠকে তিনি একথা বলেন। এছাড়াও সহ সম্পাদকের পদের সংখ্যা 100-রও বেশি হবে না বলে জানান তিনি। আওয়ামী লীগের নির্বাহী কমিটি জাম্বো জেট না, এটা জাম্বো জেট মার্কা সাইজের কমিটি হবে না। আওয়ামী লীগের কমিটি হয়তো 5-7 জন 8 জন এই কমিটি থেকে বাড়বে, সেটা হয়তো 81-83 এ পর্যায়ে হয়তো যেতে পারে, এর বেশি লোক। তো কাজে এখানে খুব বেশি লোককে অ্যাকোমোডেট করার কোনো সুযোগ নেই। এবার আমরা
সহ সম্পাদকও এটাকে একটা ডিগনিফাইড পর্যায়ে আমরা নিয়ে আসব, যাতে 100 অতিক্রম না করে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার দেশের সব মহানগরী ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এছাড়া একই দাবিতে আগামীকাল রাজধানীর সব থানায় বিক্ষোভ ও সোমবার ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপি অফিসে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি নেতারা। দেশের রাজনৈতিক অঙ্গন থেকে জনাব তারেক রহমানকে নিশ্চিহ্ন করতে ১/১১ সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান শাসক গোষ্ঠীও তারেক রহমানের উপর বিরামহীনভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩রা অক্টোবর সারা দেশে মহানগর ও জেলা সদরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। স্বাধীন দেশকে পরাধীন করার জন্য যা কিছু করা দরকার এই সরকার তা করছে এবং এই সরকার তারই অংশ হিসেবে তারেক রহমানকে সাজা দিয়েছে। আগামীকাল আমাদের বিক্ষোভ মিছিল এবং ৩ তারিখ আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করব। অবৈধভাবে টিভি চ্যানেলের কার্যক্রম পরিচালনা ও প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তর বাড্ডা থেকে 4 জনকে আটক করেছে র্যাব। এছাড়াও সম্প্রচার যন্ত্রাংশ ও পাইরেটেড সিডি জব্দ করা হয়। সকালে রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থিত নেহা ও HTV নামের ওই প্রতিষ্ঠান দুটির কার্যালয় থেকে ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানায় র্যাব। সংস্থাটি জানায়, নতুন সিনেমা মুক্তির পর এখানে বিভিন্ন ছবির পাইরেসির কাজ করত এই প্রতারক চক্র। এছাড়া অশ্লীল কুরুচিপূর্ণ ছবি ও বিজ্ঞাপন তৈরির কাজও করা হতো এখান থেকে। ভুয়া এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিমকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। দেশের 34টি জেলায় লোকাল কেবল অপারেটরের সহায়তায় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সিঙ্গাপুরের একটি সার্ভারের মাধ্যমে তারা অনুষ্ঠান সম্প্রচার করত। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নোয়াখালীতে চলছে উৎসবের আমেজ। প্রতি বছরের মতো এবারও চৌমুহনী সার্বজনীন বিজয়া দুর্গা মন্দিরে তৈরি ব্যয়বহুল ও ৭১ ফুট উঁচু প্রতিমা দেখতে ভিড় করছেন সব বয়সী মানুষ। এদিকে উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর চৌমুহনীর সার্বজনীন বিজয়া দুর্গা মন্দিরের সামনে গেলেই চোখে পড়ে প্রায় 5 তলা একটি ভবনের সমান প্রতিমা। আয়োজকদের দাবি, এটিই দেশের সর্বোচ্চ দুর্গা প্রতিমা। বরাবরের মতো এবারও সবচেয়ে ব্যয়বহুল পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানায়, বাঁশ, খড়, কাঠ আর লোহার রডের প্রাথমিক কাঠামোর উপর দেয়া হয় কাদামাটির প্রলেপ। এরপর কয়েক স্তর লেপে শুকানোর পর তাতে দেয়া হয় সিমেন্টের আস্তর। প্রায় 2.5 মাস ধরে দিনরাত কাজ করার পর ৭১ ফুট উচ্চতার দেবী দুর্গার কাঠামো বানানো এখন প্রায় শেষ পর্যায়ে। এখানে আমার কারিগর আছে মোট 16 পার্মেন্ট আর লেবার আছে প্রায় 8 জন। 2.5 মাস এই পর্যন্ত আসছে, এখন রং শুরু হচ্ছে। দেশের 30 জন কারিগরের নিপুণ আঁচড়ে রঙিন হয়ে ওঠা দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসছে মানুষ। আর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসনের সহায়তা চাইলেন আয়োজকরা। এবারের পূজাটা আমার মনে হয় একটু অন্যরকম, ভিন্ন হইতেছে। ওই জন্য প্যান্ডেল হওয়ার শুরু থেকেই সবাই দেখতে আসা শুরু করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে টিকিয়ে রাখার জন্য সরকার যেন আরো জোরদার অ্যালার্ট হয়। আমাদের বিশ্বাস এটা বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিমা হবে এবং সে মহাদেশে এটা আমাদের দ্বিতীয় বৃহত্তর মায়ের প্রতিমা। তবে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পুলিশ তো এবং আনসার এর পাশাপাশি আলাদা করে স্বেচ্ছাসেবক নিয়োগ করার বিষয়, সন্ত্রাস দমনের যে জন্য যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিও এদেরকে সহযোগিতা করবে। চৌমুহনী সার্বজনীন বিজয়া দুর্গা মন্দির সহ জেলায় এবার 158টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। সময় সংবাদ, নোয়াখালী। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নিয়ে পাকিস্তান ও তুরস্কের প্রতিক্রিয়াকে অবাঞ্ছিত উল্লেখ করে এই দুই দেশের বিরুদ্ধে সোচ্চার হতে সরকার ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।
সকালে জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত গোলটেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা সাবেক কূটনৈতিক ছাড়াও সংগঠনটির নেতারা বক্তব্য দেন। এই তুরস্ক কামাল আতাতুর্কের তুরস্ক নয়, এই তুরস্ক হচ্ছে এরদোগানের তুরস্ক। বাংলাদেশের জামাতে ইসলামী বা পাকিস্তানের জামাতে ইসলামীর আরেক ভাই এই যে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এরদোগানের, তারা তুরস্কের ক্ষমতায় আসীন হয়েছে। এই তুরস্কের বিরুদ্ধেও আমাদের আন্তর্জাতিকভাবে দাঁড়াতে হবে। বিগত 2 বছরে 3 জন পাকিস্তানি কূটনীতিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে। কাজেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানি হস্তক্ষেপের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনার দাবি রাখে। গ্যাসের দাম আরেক দফা বাড়ানো হলে জনজীবনে তার ক্ষতিকর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছে নাগরিক সমাজ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। বক্তারা আরও বলেন, গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনমতকে উপেক্ষা করা হয়েছে। দাম বৃদ্ধি হলে সিএনজিতে চলা পরিবহনের ভাড়া যেমন বাড়বে, তেমন তেলে চলা পরিবহনের ভাড়াও পাশাপাশি বাড়ানোর সুযোগ নেওয়া হবে। সরকার কোনো জয়েন্ট স্টক কোম্পানিও নয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানও নয়, সরকার জনগণের। সুতরাং সরকারের আয় বাড়ানোটা এটা জনগণের তো কিছু চাচাতে যায় আসে না। পরিবেশ রক্ষায় সবুজ ত্রিশাল কর্মসূচির আওতায় ময়মনসিংহের ত্রিশালের সব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষ হয়েছে। সকালে ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী দিনে উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 2000-এরও বেশি শিক্ষার্থীকে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক খলিলুর রহমান। এ সময় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবুজ ত্রিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় ত্রিশাল উপজেলা প্রশাসন। এই কর্মসূচির আওতায় উপজেলার 350 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় 3 লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুদেশই একে অপরের বিরুদ্ধে কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। দুদেশের সেনাদের গোলাগুলির কারণে পালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকার অধিবাসীরা। এর আগে বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গোলাগুলিতে 2 পাকিস্তানি সেনা নিহত ও ভারতীয় কয়েকজন জওয়ান নিহত হয় বলে দাবি করে ইসলামাবাদ। তবে ভারতীয় সেনা নিহতের কথা অস্বীকার করে নয়াদিল্লি। নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে পাকিস্তানি সেনাদের হাতে আটক ভারতীয় সেনাকে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার পর এই ধরনের বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে এখন ব্যাট করছে স্বাগতিকরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি গাজী টিভির সৌজন্যে। Standing record, so he's not allowed that front foot to be too much of a problem. Again, I think Daulat Zadran would do better to try to angle the ball across the face of the left-handed batsman, allowing easy runs at the moment. Another look, what we're talking about, Tamim Iqbal just tends to come forward, just tends to get his foot across, tends to commit. This might tell you even better. He takes that long stride forward and across. It's somewhat of a commitment on the front foot, but as I've said, his hand-eye coordination looks so good that he manages to nullify that slight issue with his technique, with his hands and eye. Again, deviating down the leg side. Not the most well-controlled shot, but it's going to get... Oh, again, Rashid Khan into the action. Had to cover a lot of ground. Did wonderfully well. Good piece of work, but again, he's bowling a right-hander's line here.
Great work on the boundary. Great work on the boundary by Rashid Khan. He's been extremely impressive with his fielding here and bowling in the first 2 games. He's been outstanding. But as far as Douglas Zadran has been, he's been bowling a right-hander's length, which is more middle and leg to the left-hander, and just swinging it down the leg side. Well, he's almost got it back, but it's in the slot, and that's put away with a lot of class here by Shomo Shortcut. Just leaning onto that, didn't try to hit it too hard, and just to close the face of the bat, and the timing was perfect. See, playing it with the movement. He's got an inward curve to the left-hander, just brings it back, so that makes it easy pickings because it was swinging onto his pads and the mid-wicket area open, so that allows him to get on the front foot, use his wrists and play it with the movement. This has been a big over. They're more than compensated for that maiden first over. But I think Douglas Zadran will have to compensate with some accurate bowling because he's been deviating down the leg side, as you said. Roshan essentially needs to angle the ball from outside the line of the off stump. That's the region he needs to bowl. গাজী টিভির সৌজন্যে দেখছিলেন বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার খেলা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে এখন ব্যাট করছে স্বাগতিকরা, উচ্ছ্বাস দর্শকদের। থানায় জিডি করতে নানা হয়রানি সহ পুলিশের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ। অনলাইনে চালুর পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের, প্রযুক্তিগত সমস্যার অজুহাত পুলিশের। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ধীর গতি ও জটের কারণে বিশ্বের বিভিন্ন বন্দরে আটকে আছে বন্দরমুখী 50,000 কন্টেনার। চরম ক্ষতির মুখে আমদানিকারকরা। পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া নির্মাণের কাজ শেষ হবে এ মাসেই। খুলে দেয়া হলে পর্যটনে যুক্ত হবে নতুন মাত্রা, ঘটবে অর্থনৈতিক ও সামাজিক বিপ্লব। এবং বরগুনার বাউনায় স্কুল মাঠের সপ্তাহে 2 দিন বসে গরু ছাগলের হাট। শিক্ষক শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও সাফাই গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।